তো তাহলে শুরু করি আমরা আবার। আচ্ছা দেখো, এফসিএফএস অ্যালগরিদম অনুযায়ী আমরা এখানে যদি দেখি, তো অ্যারাইভাল টাইম হচ্ছে ক্রাইটেরিয়া। অ্যারাইভাল টাইম অনুযায়ী আমাদেরকে এটাকে সিলেক্ট করতে হবে কোন প্রসেসটা আগে সিপিইউতে আসবে বা আগে এক্সিকিউট হবে। তাহলে আমরা যদি জিরো জিরো থেকে শুরু করি, টাইমটা ধরলাম আমরা জিরো থেকে কাউন্ট হবে, জিরো, এবং সিপিইউ সবসময় জিরো জিরো থেকেই এরকম শুরু হয়। এখন জিরোতে যদি আমরা কনসিডার করি, দেখো এখানে অ্যারাইভাল টাইম খেয়াল করলে এখানে দেখো যে জিরোতে কয়টা প্রসেস আসছে। জিরোতে 0 ন্যানো সেকেন্ড যে সময়, অর্থাৎ স্টার্টিং পিরিয়ডে কয়টা প্রসেস রেডি কিউতে আছে? একটা। কোন প্রসেস? P1। তাইলে যেহেতু একটাই প্রসেস আছে, তাইলে এখানে তো আর অন্য কিছু কনসিডার করার কোনো সুযোগ নাই, একটা যে আছে সেই অ্যালোকেশন পাবে। তাহলে এখানে যেহেতু একটা প্রসেসই আছে P1, তাহলে P1 সিপিইউতে অ্যালোকেশন পাবে। তো P1 সিপিইউতে আসবে, এবং আমরা এফসিএফএস এর কনসেপ্ট অনুযায়ী যেহেতু এটা নন প্রিএমটিভ, সুতরাং তার যতটুকু বাস টাইম ততটুকু সময় সে সিপিইউতে থাকবে এবং তার এক্সিকিউশন শেষ হয়ে যাবে। তাহলে জিরো থেকে যদি স্টার্ট হয়, তাহলে থ্রিতে P1 এর এক্সিকিউশন শেষ হয়ে যাবে এবং P1 সিপিইউ থেকে এক্সিট হবে। এখন এখন দেখো থ্রিতে এখন কয়টা প্রসেস রেডি কিউতে আছে? থ্রিতে, হ্যাঁ হ্যালো, থ্রি ন্যানো সেকেন্ড সময়ে কয়টা প্রসেস এখন রেডি কিউতে আছে? P3। কেন P2 তার আগে আসছে না? P2 এর অ্যারাইভাল টাইম 1, অর্থাৎ P2 অলরেডি চলে আসছে। P1 এর এক্সিকিউশন চলা অবস্থায় P1 অ্যারাইভ করছে, এরপরে P3 ও অ্যারাইভ করছে, অর্থাৎ এখন রেডি কিউতে দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে P2, একটা হচ্ছে P3। দুইটা প্রসেস এখন রেডি কিউতে আছে, আর P1 তো এক্সিকিউট হয়ে টার্মিনেট হয়ে গেছে। এখন দুইটা প্রসেস রেডি কিউতে আছে, একটা হচ্ছে P2 আর একটা হচ্ছে P3। তাহলে দুইটা প্রসেসের মধ্যে কোন প্রসেসটা আগে এক্সিকিউট হবে? এফসিএফএস অ্যালগরিদম অনুযায়ী এই দুইটা প্রসেসের মধ্যে কোন প্রসেসটা আগে এক্সিকিউট হবে? হ্যাঁ, P2। যেহেতু P2 এর অ্যারাইভাল টাইম কম, অর্থাৎ P2 আগে আসছে, তাহলে P2 এক্সিকিউট হবে। P2 সিপিইউতে আসবে এবং তার বাস টাইম কত? P2 এর বাস টাইম কত? 2। তাহলে 3 তে যদি তার এক্সিকিউশন শুরু হয়, 5 এ শেষ হবে, 5 এ এক্সিকিউট হয়ে যাবে। তো এরপরে কি আসবে? এখন 5 এ কয়টা প্রসেস, এই আমরা 5 যেখানে, এইখানে এখন কয়টা প্রসেস রেডি কিউতে আছে? P1 এক্সিকিউট হয়ে গেছে, P2 এ এক্সিকিউট হয়ে গেছে। এখন অ্যারাইভাল টাইম যদি আমরা দেখি, 5 এ কয়টা প্রসেস রেডি কিউতে আছে? তাহলে P3 তো আগে থেকেই ছিল, আগেই অ্যারাইভ করছে। এখন 5 এর সময় P4 ও অলরেডি চলে আসছে। তাহলে এখন দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে P3 আর একটা হচ্ছে P4। P5 এখনো অ্যারাইভ করেনি। তো এই দুইটা প্রসেসের মধ্যে P3 এর আগে এক্সিকিউশন হবে, কারণ P3 আগে অ্যারাইভ করছে, এই জন্য P3 সিপিইউতে আসবে। P3 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 1। তাহলে 5 এ যদি শুরু হয়, তো 6 এ তার এক্সিকিউশন শেষ হয়ে যাবে। এখন 6 এর সময় P5 ও অলরেডি অ্যারাইভ করছে। তো P4 এবং P5 দুইটা প্রসেস এখন রেডি কিউতে আছে। তো দুইটার মধ্যে P4 এর আগে এক্সিকিউশন শুরু হবে। তাহলে 6 এ যদি P4 শুরু হয়,
তার বাস টাইম হচ্ছে 4, তাহলে সে এক্সিকিউট হবে 10 ন্যানো সেকেন্ডে সে কমপ্লিট হবে। এবং এরপরে বাকি আছে শুধুমাত্র P5 10 ন্যানো সেকেন্ডে P5 সিপিইউতে আসবে এবং তার বাস টাইম হচ্ছে 2, সুতরাং 12 সে এক্সিকিউট হয়ে কমপ্লিট হয়ে টার্মিনেট হয়ে যাবে। এভাবে সবগুলা প্রসেস পর্যায়ক্রমে একটার পর একটা এক্সিকিউট হয়ে এরকম চলে যাবে। এখন এখান থেকে আমাদের বের করতে হবে হচ্ছে ওয়েটিং টাইমটা বের করতে হবে এবং টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করতে হবে। এখন আমরা যদি এখান থেকে প্রথমে কমপ্লিশন টাইমটা বের করি, কমপ্লিশন টাইমটা কত, সেটি কমপ্লিশন টাইম অর্থাৎ কোন সময় একটা প্রসেস কমপ্লিট হয়েছে, টার্মিনেট হয়েছে, এটা আমরা এই গ্যান্ট চার্ট থেকে দেখতে পাবো। তো এখান থেকে যদি আমরা দেখি P1 কখন টার্মিনেট হয়েছে, P1 3 তে, তাহলে কমপ্লিট P1 এর কমপ্লিশন টাইম হচ্ছে 3। তারপর P2 এর কমপ্লিশন টাইম P2 5, P3 6, P4 10, হ্যাঁ P5 12। এখানে দেখা যাবে যে লাস্ট যেটা সর্বশেষ যেটা সবগুলা প্রসেস যে সময় শেষ হয়েছে, যদি আমরা সবগুলা প্রসেসের বার্স্ট টাইমটা যোগ করি তাহলে এটার সমান হইতে হবে লাস্ট যে টার্মিনেশন যেটা, অর্থাৎ এখানে 12 দেখতেছি। তো বার্স্ট টাইম গুলো যদি আমরা যোগ করি, দেখো 3 দিয়ে 5 আর 1 এ 6, 4 এ 10, 8 দিয়ে 12, ঠিক আছে। তো আমাদের এই লাস্ট কমপ্লিশন টাইমটা এইটা এবং সবগুলার বার্স্ট টাইম যোগ করলে যদি সেম হয় তাহলে বোঝা যাবে ঠিক আছে। তো তাহলে P5 এর কমপ্লিশন টাইম হচ্ছে 12। এখন এখান থেকে আমরা ওয়েটিং টাইমটা বের করব, প্রত্যেকটা প্রসেসের ওয়েটিং টাইম বের করব। ওয়েটিং টাইমটা কি? ওয়েটিং টাইম হচ্ছে একটা প্রসেস যতটুকু সময় রেডি কিউতে থাকে, অর্থাৎ ওয়েট করতে থাকে সিপিইউ এর এক্সিকিউশনের জন্য, এই টাইমটাকে বলা হয় ওয়েটিং টাইম। তো ওয়েটিং টাইম বের করার জন্য পদ্ধতি হচ্ছে যে একটা প্রসেস আসছে কখন, অ্যারাইভ করছে কখন, আর সে সিপিইউতে অ্যালোকেশন পাইছে কখন, এই দুইটা সময়ের মাঝের যে ডিফারেন্সটা, এই সময়টুকু সে রেডি কিউতে ছিল, এটাই হচ্ছে ওই প্রসেসের ওয়েটিং টাইম। তো এখান থেকে আমরা যদি দেখি যে কোন সময় সে সিপিইউতে আসছে, অর্থাৎ P1 অ্যারাইভ করছে কখন, 0-তে, আর সে সিপিইউতে আসছে কখন, সে অ্যালোকেশন পাইছে কখন, এই দুইটার মাঝে যে ডিফারেন্স সেটাই হচ্ছে ওয়েটিং টাইম। আচ্ছা, তার আগে আমরা টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করে নেই। টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে একটা প্রসেস বা একটা জব সাবমিট হওয়া থেকে কমপ্লিট হওয়া পর্যন্ত যে সময়টা, এটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। সাবমিট হওয়া থেকে কমপ্লিট হওয়া পর্যন্ত সময় হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম, অর্থাৎ এটার মধ্যে ওয়েটিং টাইমও আছে, বার্স্ট টাইমও আছে, দুইটার যোগফল হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম, সাবমিশন থেকে কমপ্লিশন হওয়া পর্যন্ত। এখন তাইলে এখান থেকে খুব সহজেই বের করা যাবে P1 এর কমপ্লিশন টাইম কত, 3, আর P1 এর অ্যারাইভাল টাইম কত, 0। তাহলে 3 - 0, তাহলে P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম হবে 3। তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম আমরা লিখতে পারি টার্ন অ্যারাউন্ড টাইম ইকুয়াল টু কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম ইকুয়াল টু কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, অর্থাৎ যে সময় সে কমপ্লিট হয়েছে এই সময় থেকে অ্যারাইভাল টাইমটা বাদ দিলে টার্ন অ্যারাউন্ড টাইম পাওয়া যাবে। তাহলে P1 এর কমপ্লিশন টাইম হচ্ছে 3 আর তার অ্যারাইভাল টাইম হচ্ছে 0, তাহলে 3 থেকে 0 মাইনাস করলে 3। একইভাবে P2 এর কমপ্লিশন টাইম হচ্ছে 5 আর P2 এর অ্যারাইভাল টাইম 1, তাহলে তার ওই টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 4। কি বোঝা যাচ্ছে?
নিমিল? জি স্যার। আচ্ছা, ঠিক একইভাবে আমরা বাকিগুলাও এরকম বের করতে পারবো। P3 6 minus 3 3, 10 minus 5 5, আর P5 এর কমপ্লিশন টাইম হচ্ছে 12 আর তার অ্যারাইভাল টাইম হচ্ছে 6, তাহলে 12 minus 6 equal to 6। এটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। তো টার্ন অ্যারাউন্ড টাইম আমরা বের করতে পারছি। এখন আমরা ওয়েটিং টাইম বের করব। ওয়েটিং টাইমটা হচ্ছে যতটুকু সময় সে রেডি কিউতে ছিল, অর্থাৎ ওয়েট করছে সিপিইউ এর এক্সিকিউশন পাওয়ার জন্য। তো টার্ন অ্যারাউন্ড টাইম যেহেতু সাবমিশন থেকে কমপ্লিশন পর্যন্ত, অর্থাৎ এর মধ্যে ওয়েটিং টাইম প্লাস বার্স্ট টাইম এই দুইটা মিলেই হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। তাহলে আমরা টার্ন অ্যারাউন্ড টাইম থেকে যদি বার্স্ট টাইমটা বাদ দিয়ে দেই তাহলে আমরা ওয়েটিং টাইমটা পাবো। ওয়েটিং টাইম ইকুয়াল টু ওয়েটিং টাইম বের করার জন্য ওয়েটিং টাইম টার্ন অ্যারাউন্ড টাইম থেকে আমরা যদি বার্স্ট টাইমটা বাদ দেই তাহলে আমরা ওয়েটিং টাইম পাবো। তাহলে এখানে খুব সহজেই বের করা যাবে। P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 3 আর তার বার্স্ট টাইম কত 3, তাহলে 3 minus 3 equal to 0, ওয়েটিং টাইম 0। এখানে দেখো গ্যান্ট চার্টে খেয়াল করলে তার অ্যারাইভাল টাইম 0, সে 0-তে আসছে এবং 0-তেই সে সিপিইউতে আসছে, তাহলে সে রেডি কিউতে ওয়েট করেনি, বেশি ওয়েট করেনি, এই জন্য তার ওয়েটিং টাইম 0। P2 এর টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 4, তার বার্স্ট টাইম 2, তাহলে 4 minus 2 equal to 2, তাহলে P2 এর ওয়েটিং টাইম হচ্ছে 2। P3 এর ওয়েটিং টাইম, তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম 3 আর তার বার্স্ট টাইম হচ্ছে 1, 3 minus 1 equal to 2। P4 এর টার্ন অ্যারাউন্ড টাইম 5 আর তার বার্স্ট টাইম হচ্ছে 4, তাহলে তার ওয়েটিং টাইম 1। আর P5 এর টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 6 এবং তার বার্স্ট টাইম হচ্ছে 2, তাহলে 6 minus 2 equal to 4। তো বোঝা গেছে। এরপরে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে রেসপন্স টাইম। আমি প্রথম বলে নেই, নন প্রিএমপ্টিভ অ্যালগরিদমে ওয়েটিং টাইম এবং রেসপন্স টাইম সেম হবে, কারণ যেহেতু এখানে ইন্টারাপ্ট ঘটে না, সুতরাং যখন সে রেসপন্স টাইমটা হচ্ছে কখন সে অ্যারাইভ করছে আর কখন সে সিপিইউ এর অ্যালোকেশন পাইছে, এটা হচ্ছে তার রেসপন্স টাইম। তো যেটা রেসপন্স টাইম সেটাই তার ওয়েটিং টাইম, কিন্তু প্রিএমপ্টিভ এর ক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু নন প্রিএমপ্টিভ এর ক্ষেত্রে ওয়েটিং টাইম যা, রেসপন্স টাইমও সেম থাকবে। তাহলে এখন দেখো আমরা এখানে টার্ন অ্যারাউন্ড টাইমও পেয়ে গেছি, ওয়েটিং টাইমও পেয়ে গেছি। এখন যদি বলা হয় যে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম কত, এভারেজ ওয়েটিং টাইম কত, তাহলে সিম্পল হিসাব, এখানে টার্ন অ্যারাউন্ড টাইম গুলাকে যোগ করে ফেলে যে কয়টা প্রসেস সংখ্যা দিয়ে ভাগ করলে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম পাওয়া যাবে। যেমন এখানে কত 3 3 3 4 7 10 5 15 আর 6 21, তাহলে টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 21 ডিভাইডেড বাই আমাদের প্রসেস হচ্ছে 5টা, 4 পয়েন্ট সামথিং হবে। একইভাবে এভারেজ ওয়েটিং টাইম যদি আমরা করি, তাহলে ওয়েটিং টাইম গুলোকে যোগ করে ফেলবো, 2 4 5 4 9, 9 ডিভাইডেড বাই 5, এটা হচ্ছে এভারেজ ওয়েটিং টাইম। তো আমার মনে হয় যে ক্লিয়ার হতে পারছো। যদি প্রসেসের অ্যারাইভাল টাইম এবং বার্স্ট টাইম দেয়া থাকে আর বলা হয় যে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম এবং এভারেজ ওয়েটিং টাইম বের করো এফসিএফএস অ্যালগরিদমের সাহায্যে, তাহলে আমরা এইভাবে আমরা টার্ন অ্যারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইম বের করতে পারবো। এখানে মনে রাখতে হবে এফসিএফএস এ যে যার অ্যারাইভাল টাইম আগে কম, অর্থাৎ যে আগে অ্যারাইভ করছে, আগে রেডি কিউতে আসছে, সে আগে অ্যালোকেশন পাবে এবং যতটুকু সময় তার বার্স্ট টাইম আছে বা এক্সিকিউশন টাইম আছে ততটুকু সময় সে সিপিইউতে থাকবে এবং তার এক্সিকিউশন কমপ্লিট হওয়ার পর তাকে এরকম সে এক্সিট হবে এখান থেকে।
এরপরে পরবর্তী যে প্রসেস আছে তার এক্সিকিউশন শুরু হবে এবং এখানে দেখা হয় কে আগে অ্যারাইভ করছে তার এক্সিকিউশনটা আগে শুরু হবে। তো ঠিক আছে, তোমরা এর আরো এক্সাম্পল আরো দেখতে পারো, নিজেরা এরকম নিজেরা বাসায় এরকম ট্রাই করতে পারো, বিভিন্ন অ্যারাইভাল টাইম গুলো চেঞ্জ করে দিয়ে আর বাস টাইম গুলো চেঞ্জ করে দিয়ে তোমরা এরকম এইভাবে করতে পারো। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যেমন এই জিরোতে আমরা যখন শুরু করছি তখন এখানে আমাদের একটা প্রসেস রেডি কিউতে ছিল P1, তো তার এক্সিকিউশন শুরু হয়েছে। এরকম যদি কখনো দেখা যায় যে জিরোতে কোনো প্রসেসই অ্যারাইভ করেনি, যদি এরকম হইতো যে P1 এর অ্যারাইভাল টাইম 1, P2 এর 2, তাইলে সেই ক্ষেত্রে কি হইতো? তো যেহেতু এখানে খেয়াল রাখতে হবে যে কোনো প্রসেসই রেডি কিউতে নেই, কোনো প্রসেসই আসেনি, তাহলে কারোরই এক্সিকিউশন শুরু হবে না। এই সময়টা তখন কি থাকতো? এই সময়টা সিপিইউ আইডল থাকতো, ফাঁকা থাকতো। তো বোঝা গেছে? হ্যালো নিমিল। জি স্যার। তো আশা করি কনসেপ্ট ক্লিয়ার। তারপর যদি কোনো প্রবলেম থাকে পরের ক্লাসে আমরা সেটা আলোচনা করব, বা কারো কারো যদি বুঝতে অসুবিধা হয় পরে আমাকে আবার জিজ্ঞাসা করতে পারবো। আজকের মতো আমরা এখানে শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরের ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।